দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শকুর। দর্শক, ঈদের আয়োজন চলছে এবং চলছে এটিএন নিউজের 5 দিনব্যাপী ঈদ আয়োজনের অংশ হিসেবে আমরা ঈদ নিয়ে কথা বলতে চাই আমাদের নারীর টানে ফিরে যাওয়া যে জায়গা, সেটি আমাদের নিজস্ব শহর ঢাকা থেকে প্রায় কোটি মানুষ এই ঈদ উপলক্ষে ছেড়ে যায় তার প্রাণের শহরে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই প্রাণের শহরে যাওয়ার পথটাকে কি আমরা ঠিক প্রাণের মতো করেই রাখতে পারি, নাকি সেই পথ হয়ে ওঠে রক্তাক্ত? এবং আমরা জানি যে এই ঈদ উপলক্ষে এত বেশি মানুষ যে বিভিন্ন পথে তার প্রাণের শহরে ফিরে যায়, সেই ফিরে যাওয়ার রাস্তাকে মসৃণ করার জন্য আমাদের প্রশাসন থেকে শুরু করে সরকার ব্যবস্থাপনায় কিন্তু আপ্রাণ চেষ্টা থাকে। কিন্তু সেই আপ্রাণ চেষ্টার পরেও এ বছরের কোরবানির ঈদ বা ঈদুল আজহারেতেও আমরা দেখেছি অর্ধশতাধিক মানুষ তারা এই নিজের শহরে যাওয়ার পথে প্রাণ দিয়েছেন। আজকেও আমরা কিছুক্ষণ আগেরও সংবাদ পেয়েছি যে বাবা এবং তার ছেলে তারাও কিন্তু রাজপথে তাদের জীবন দিয়েছেন। প্রশ্ন থেকে যায় যে এত শত উদ্যোগ, এই উদ্যোগের পরেও কেন এই প্রাণহানি থামছে না? আমরা কাকে দায়ী করব? কারা নিবেন এর দায় দায়িত্ব? এই কারণে আমরা আমাদের আজকের যে হ্যাপেনিং পয়েন্ট সেটি সাজিয়েছি নিরাপদ ঈদ যাত্রা। আর যেহেতু আমরা আমাদের সড়ক দুর্ঘটনা নিয়ে বা সংশ্লিষ্ট কারণগুলো খোঁজার চেষ্টা করব, আমাদের সঙ্গে যুক্ত আছেন কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, সহকারী অধ্যাপক, এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্যার, অনেক উদ্যোগ দেখেছি আমরা, তার পাশাপাশি আমরা ঠিক একইভাবে আবারও সড়কে প্রাণহানিও ঘটতে দেখেছি। আমরা এত উদ্যোগের পাশাপাশি আমাদের সচেতনতা কিংবা পরিবহন মালিকদের মানসিকতা কিংবা যারা স্টিয়ারিং হাতে আমাদেরকে পৌঁছে দেন নিরাপদ শহরে বা নিরাপদ যাত্রায়, কারা আসলে এই ক্ষেত্রে দায়ী থাকেন সেগুলো খোঁজার আমরা চেষ্টা করব। তারপরে এবারের যে ঈদ যাত্রা এবং সেখানে যে প্রাণহানি, এটাকে স্যার আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ। দেখেন, আপনি যে উদ্যোগের কথাগুলো বলেছেন, আসলে সড়ক দুর্ঘটনা বা সড়ক নিরাপত্তার জন্য যেই আমাদের মেজার গুলো রয়েছে, এগুলো পুরো পৃথিবীতে পরীক্ষিত। এবং দেখা যাচ্ছে এখানে শর্ট টার্ম মেজার গুলো কিন্তু খুব বেশি ইফেক্টিভ না। সেখানে আমাদেরকে পুরো সিস্টেমটাকে ধরে সাজাতে হয় যাতে কিনা সড়ক দুর্ঘটনা, সেটা ঈদ কেন, যে কোনো সময় যাতে না ঘটে। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আমাদের যত আয়োজন, যত উদ্যোগ, সেগুলো সবগুলোই হচ্ছে যে শর্ট টার্ম এবং হচ্ছে একটা সময় বেসিস। ফর ইনস্ট্যান্স, আমি ঈদের কথাকে যদি একটু বলি, প্রতি বছর আজ থেকে মনে হয় পেছনে যত ঈদের দিকে তাকাই, আমরা কিন্তু দুটো সমস্যা দেখেছি। একটা হচ্ছে যানজট, একটা হচ্ছে দুর্ঘটনা। যানজটের ক্ষেত্রে আমি বলবো গত 3-4 বছরে কিন্তু সরকার যানজটটাকে অনেকটু কমাতে পেরেছে, কিন্তু যেটা পারছে না সেটা হচ্ছে দুর্ঘটনা। কারণ দুর্ঘটনার জন্য আমার একটা লং টার্ম মেজার নেওয়া প্রয়োজন, বা সেই তুলনায় আমরা দেখছি কি যে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে রাস্তায় হচ্ছে কখনো কখনো স্পিড গান দিয়ে স্পিড মেজার করা, কখনো কখনো হয়তো মানে বিভিন্ন টার্মিনালে ঘোরা। বাট এটা অনেকটা শৃঙ্খলা রিলেটেড, কিন্তু সড়ক দুর্ঘটনা কমার জন্য আদতে মিড টার্ম বা লং টার্ম, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো শর্ট টার্ম কোনো উদ্যোগও আসলে আমাদের নাই। খেয়াল করে দেখেন, আমাদের হওয়া উচিত কি ছিল? আমাদের উচিত ছিল যে আসলে আনফিট কোনো গাড়ি হয়তো চলবে না রাস্তায়। আমাদের উচিত ছিল যে আমাদের যদি উদ্যোগী আমরা নিতাম, তাহলে উচিত ছিল যে আমি একই সড়কে বিভিন্ন গতির বাহন আমি চলতে দিব না। আমার উচিত ছিল যে আমার মহাসড়ক বরাবর যাতে হচ্ছে কোনো ধরনের স্থাপনা বা ইত্যাদি না আসে, বা যাতে হচ্ছে পথচারীরা চলে আসতে না পারে। আমাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল যে আমরা কোনো, ধরেন হচ্ছে যে যে চালকটা লাইসেন্স নাই, বা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সে হয়তো বা গাড়ি চালাতে অদক্ষ, আমি বলবো মানে সেটা হচ্ছে সেফটি সেন্স নেই, তাকে আমি লাইসেন্স গাড়ি চালাতে দেব না। ভেহিকেল গুলো ফিট থাকবে, বা সেটা কি আমরা দেখছি? আমরা দেখছি না। আপনি একটু খেয়াল করে স্যার, দেখেন। যারা অতিরিক্ত ট্রিপ দিচ্ছেন, একটা মানুষের তো শারীরিক সক্ষমতা থাকে, হয়তো না ঘুমিয়ে ডেফিনেটলি একদিনে 24 ঘন্টায় হয়তো কেউ কেউ 18 ঘন্টা 20 ঘন্টা ড্রাইভিং সিটে রয়েছেন, এটাও কি কারণ নয়? ডেফিনেটলি দেখেন, ডেফিনেটলি এখানে দেখা যায় কিছু মালিক চায় অতিরিক্ত লাভ করতে, কিছু চালকও চায় অতিরিক্ত লাভ করতে।
একটু খেয়াল করে দেখেন ঈদের শুরুতে, যাত্রার শুরুতে কিন্তু 15 জন 16 জন মানুষ আসলে ওই যে রড বোঝাই যে ট্রাকে করে যাচ্ছিল, তারা সিরাজগঞ্জ টাঙ্গাইলে ট্রাকটা উল্টে পড়ে মারা গেল, তাই না? একটু খেয়াল করে দেখেন, যে চালকটা এই যাত্রীদেরকে তুলেছে সেও কিছু টাকা আয়ের জন্য তুলেছে, আর যাত্রীরাও কিন্তু কিছু টাকা সেভ করার জন্য হয়তো কিছু কমে যেতে পারবে এই আশায় উঠেছে। হয়তো মালিক জানে না, হয়তো মালিক জানে। এটা কন্টিনিউয়াস সব জায়গায় ঘটছে। বাট আমরা কি দেখা যাচ্ছে এই ওই গাড়িটা, যে গাড়িটা চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে, সে চট্টগ্রাম থেকে ঢাকা পার হয়ে টাঙ্গাইল পর্যন্ত চলে গেল, তাহলে মনিটরিংটা কোথায় ছিল? মানে আমাদের যে ঈদের সময় মনিটরিংটা আমরা একটু জোরদার থাকে, সেটা কোথায় গেল? তাহলে ডেফিনেটলি ঘাটতি ছিল মনিটরিং এ, কোনো না কোনো ভাবে জায়গায় লুপ হোল ছিল, তাই না? পাশাপাশি দেখেন আপনি, আমরা কিন্তু ঈদ কেন্দ্রিক কেন ঈদের সময় সমস্যাটা প্রকট হয় আমরা আলোচনা করি। খেয়াল করে দেখেন আমাদের যত যোগাযোগ সব আমরা সড়ক কেন্দ্রিক করেছি। আমরা কি আসলে আমাদের আরো যে দুটো মোড রয়েছে, রেল এবং ওয়াটারওয়ে, তার সাথে কি আমরা সড়কে সমন্বয় করতে পেরেছি? আমরা পারি নাই। দেখা যাচ্ছে যে আমাদের মানে তিনটা মোড়ের সমন্বয় যেহেতু নাই, চাপ পড়ে যাচ্ছে এক জায়গায়। এখন আমাদের যে পরিমাণ রাস্তার অবকাঠামো এবং যানবাহনের যে পরিমাণ মানে আমাদের আছে, এই সাথে কিন্তু আমাদের ডিমান্ডটা হিউজ বেশি হয়ে যায়। অথচ যদি আমরা মোডাল শিফট করতে পারতাম, ট্রেনে নিতে পারতাম, আমরা নৌ পরিবহন ব্যবস্থায় ভালো করতে পারতাম, সড়কের উপর চাপটা কমতো। এখন রেলের উপর নিব, রেলও দেখেন আপনি, যেটা ঈদের সময় আমি এইবার এবং আগের এই কয়েকবার খুব দেখছি যে মানে ট্রেনের ছাদে উঠে চলে যাচ্ছে বেশি। আগে তো কমলাপুর থেকে ছাদে উঠা যেত না, এয়ারপোর্ট থেকে অনেক সময় উঠে যেত, এখন দেখা যায় কমলাপুর থেকেই আপনি ছাদে উঠে যাচ্ছে। তাহলে রেলের কি কোনো কর্তৃপক্ষ নাই? দেখেন সেদিন আমি একটা পত্রিকায় পড়লাম যে রেল ইন্ডিয়াতে তা একজন ব্যক্তি টিকিট কেটে ট্রেনে সিট পায়নি, কারণ অন্য কেউ বসেছিল, এই জন্য রেলকে জরিমানা করেছে সেখানকার ভোক্তা অধিকার আদালত। আর আমাদের এই ঈদে দেখেন আমরা দেখেছি অনেকেই আপনার দেখা যাচ্ছে টিকিট কেটে ট্রেনে উঠতে পারে নাই, কারণ অন্যজন বসেছিল, দরজাই খুলে না। সেই জায়গাতে আমরা দেখেছি আমাদের দায়িত্বে যারা রয়েছেন তারা অনেকটা সাফাই গিয়েছেন যে আসলে যেন দোষটা হচ্ছে সেই যাত্রীর, যিনি টিকিট কেটেছেন কিন্তু তিনি ট্রেন ছাড়ার কেন 1 ঘন্টা আগে আসেন নাই। বিষয়টা একেবারেই আমি বলবো যে এটা আসলে যারা অনিয়ম করে তাদেরকে উৎসাহিত করে, আমাদের এগুলো বন্ধ করতে আমি হবে। যদি স্যার একটু অন্য অ্যাঙ্গেলও চিন্তা করি, সেক্ষেত্রে আমরা যারা যাত্রী, আমাদেরও যদি দায় দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে একটা প্রপার সিস্টেমটাকে যদি আমরা ভালো করতে চাই, সেক্ষেত্রে তো যাত্রী সাধারণেরও এক্ষেত্রে মানসিকতার পরিবর্তন হওয়া জরুরি নয় কি? দেখেন, মানসিকতা চেঞ্জ করে এডুকেশন দিয়ে রোড সেফটি ইমপ্রুভ করা যায়, এটা পৃথিবীতে প্রমাণিত নয়। কেন নয়? কারণ হচ্ছে এটার ইম্প্যাক্টটা কম থাকে। রেদার আমাকে সিস্টেমটাকে এমন ভাবে আমাকে সাজাতে হবে যে মানুষ যদি ভুলও করে, মানুষ যদি সুযোগও নেয়, যাতে সেটা সে নিতে না পারে, এবং এর ফলে যাতে দুর্ঘটনার আমার সিভিয়ারিটি কমে যায়। এটাকে বলে সেফ সিস্টেম অ্যাপ্রোচ। একটু খেয়াল করে দেখেন, মেট্রো মেট্রোতে কি আপনি ভাই ট্রেনের ছাদে উঠতে পারবেন? সুযোগ দিলে পারতেন, যদি সুযোগটা দিত পারতো, সুযোগটা দেয়নি কেন? কারণ ঢোকার মুখেই আপনি যেভাবে তাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এসে ঢুকাচ্ছেন এবং সেটা আপনি মনিটর করছেন, সেটা আপনি স্ক্যান করছেন, সুযোগটা নাই। তো কিন্তু স্যার, আপনি ট্রেন আমাদের আমি যদি আপনাকে একটু থামিয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের মানসিকতার কথা এই কারণে বলছিলাম, আপনার নিশ্চয়ই খেয়াল থাকবে যে সেই মেট্রো রেলের ছাদে ওঠারও কিন্তু একজন ট্রাই করেছিলেন এবং শেষ মুহূর্তে তাকে আসলে ধরা হয়েছে বা সেখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। রাইট, আমরা কিন্তু ট্রাই সেখানেও রাইট। করি। স্যার, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে, সেটা নিয়ে হয়তো উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা আছেন এটি নিউজে, দেখছেন ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। আমরা নিরাপদ ঈদ যাত্রা নিয়ে কথা বলছি। কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, সহকারী অধ্যাপক, এক্সিলেন্ট রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট, তিনি আমাদের সঙ্গে আছেন। স্যার, বিরতির পর আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা নিরাপদ ঈদ যাত্রা নিয়ে যেমন কথা বলছি, এই ঈদ যাত্রাগুলো নিরাপদ হচ্ছে না বলে আমাদের এত আলোচনা। আমরা যদি
এই নিরাপদ সড়কের কথা বলি, সেই সড়ক নিয়ে আমাদের অনেক রকমের আলোচনা হয়েছে, আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা যদি মোটা দাগে একটু বোঝার চেষ্টা করি যে আসলে সড়ক নিরাপদ হচ্ছে না কেন, বা হওয়ার জন্য কি কি করা দরকার আছে, উন্নত বিশ্বে যে মডেলগুলো আছে সেই মডেলগুলোকে যদি আমরা কিছুটা রেপ্লিকেটও করি, সেক্ষেত্রে আমাদের কোন কোন জায়গাগুলোতে আসলে মনোযোগী হওয়া উচিত? ভালো একটা প্রশ্ন। দেখেন, আমার প্রথমে যদি আমি রাস্তার ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, খেয়াল করে দেখবেন, যদি আমরা সড়ক নিরাপদ করতে চাই, কোনো রাস্তা তৈরি করার পরে উন্নত বিশ্বে তারা প্রত্যেকটা রাস্তা একটা রোড সেফটি ইন্সপেকশন বা রোড সেফটি অডিট করে থাকে। কেন করে? এই অডিটটা হচ্ছে টাকা পয়সার অডিট না, এই অডিটটা হচ্ছে সেফটি অডিট, যে আমার এই তৈরিকৃত রাস্তায় কোনো ধরনের ঝুঁকি আছে কিনা, কোনো ডিজাইনগত ভুল আছে কিনা, সেটাকে এনশিওর করে এবং পরে সেটাকে আবার ঠিকঠাক করে। এটাকে করে থার্ড পার্টি, কাউকে দিয়ে এটা করতে হয়। দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা রাস্তা কনস্ট্রাকশনটা করি, কিন্তু রোড সেফটি অডিট বা ইন্সপেকশন আমাদের করা হয় না। এক। দুই হচ্ছে যে আমাদের সড়কগুলো রয়েছে, প্রত্যেকটা সড়কে কিন্তু লোকাল ভেহিকেল চলে আসে, তাদের জন্য আমার আলাদা কোনো রাস্তা নাই। ফলে দেখা তারা মহাসড়কটা ব্যবহার করছে বা আঞ্চলিক সড়ক ব্যবহার করছে। আমার আমার নন মোটরাইজ ভেহিকেল বা লোকাল ভেহিকেলের জন্য আলাদা একটা সেগমেন্ট আমার অবশ্যই রাখতে হবে, ম্যান্ডেটরি। থার্ড হচ্ছে ডেফিনেটলি গতি। আমার গতিসীমা আমাদের সড়কে রয়েছে, কিন্তু এটা কেউ মানছে না। কিছু কিছু জায়গায় পুলিশ চেষ্টা করে, তারা হচ্ছে স্পিড গান নিয়ে দেখে, কিন্তু দেখা যাচ্ছে তাকে দূর থেকে দেখলেই মানুষজন সতর্ক হয়ে যাচ্ছে। আমি মনে করি আমাদের স্পিড মনিটরিংটাকে আসলে একেবারে ফিক্স ধরনের ক্যামেরা ভিত্তিক করতে হবে, যাতে কিনা আসলে ওভার স্পিডিংটাকে কন্ট্রোল করা যায়। আমাদের স্যার, ভেহিকেল ইতিমধ্যে কিন্তু আমরা একটা বিষয় দেখেছি, ঢাকাতে যেভাবে এআই বেসড ক্যামেরা দিয়ে অনেকটা মানুষকে সচেতন প্লাস একই সঙ্গে নিয়ন্ত্রণে আনার সুযোগ তৈরি হয়েছে, ঠিক এই মডেলটাও তো মনে হয় মহাসড়কগুলোতে নেওয়া যেতে পারে সবসময়, শুধু ঈদেই না। আমি মনে করি ঢাকার এই বিষয়টা একটা এক্সাম্পল, যে এত বিশৃঙ্খল একটা শহরের একটা রাস্তা কিভাবে রাতারাতি মানুষ আসলে মানে হয়ে গেল, কি জানি বলে, ভদ্র হয়ে গেল, আইন মেনে চলছে। আমি আমার আলোচনায় বলেছিলাম যে সচেতনতা বা মানসিকতা দিয়ে কিন্তু খুব বেশি সাস্টেইন করা যায় না রোড সেফটিতে। তার একটা বড় উদাহরণ হচ্ছে এই যে এটা দেখেন আপনি, এই যে এখন আমি যখন ক্যামেরা দিয়েছি, এতদিন চেষ্টা করেছি, মুখে বলেছে হয়নি, যেই আমি প্রযুক্তি নিয়ে আসলাম, সিস্টেমটাকে নিয়ে আসলাম, এখন মানুষ কিন্তু রাতারাতি কিন্তু সে একদম ডিসিপ্লিন হয়ে গেল। তো ডেফিনেটলি এটা আমরা মহাসড়কে ইউজ করতে পারি, এবং মহাসড়কে যদি আমরা ক্যামেরা, স্পিড ক্যামেরা বসাতে পারি বিভিন্ন জায়গায়, যাতে করে আমরা এভারেজ স্পিডটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে দেখা যাবে যে একজন চালক কিন্তু স্পিডিং করে যেতে পারবে না। স্যার, এক। আপনি আপনি দুই আপনার কথায় হচ্ছে, কিছুক্ষণ আগে বলছিলেন যে যে মহাসড়কে অডিটের কথা বলছিলেন, এই অডিট করে কোন কোন জায়গাগুলোতে বেশি ঝুঁকি আছে সেই সব জায়গাগুলোতেই কি আমরা প্রায়োরিটি বেসিস এ ধরনের ক্যামেরাগুলো ইনস্টল করে রাস্তাকে নিয়ন্ত্রণ বা বিশৃঙ্খল সেই রোড ম্যানেজমেন্টকে আমরা সুশৃঙ্খল করতে পারি কিনা? দেখেন আমি মনে করি আমাদের দেশের একটা দুর্বলতা হচ্ছে আমাদের রাস্তা কম, তাই না? বাট আমি মনে করি এটা আমাদের, যেটা আমাদের দুর্বলতা, সেটাই আসলে একদিক থেকে আমাদের শক্তিশালী দিক। কারণ আমাদের যেহেতু অল্প রাস্তা কম, আমি চাইলে কিন্তু অল্প ইনভেস্টমেন্টেই অল্প রাস্তাগুলোকে আমি নিরাপদ করতে পারি। যে প্রশ্নটা করেছেন, আমার আমি তো রোড সেফটি ইন্সপেকশন করে তো ইঞ্জিনিয়ারিং গত ঠিক ভুল ঠিকঠাক করে ফেলবো, এবং আমি যদি ক্যামেরা বসাই, মনিটর করতে চাই, তাহলে আমি বসাবো সেই সমস্ত জায়গায় যেখানে দুর্ঘটনা বেশি ঘটে বা বেশি ঘটা সম্ভব। ফর ইনস্ট্যান্স, একটা মহাসড়ক আমার রাস্তা মানে বাজারের ভিতর দিয়ে গিয়েছে বা লোকালয় আছে, এখানে এই জায়গাটা মনিটরিংটা দরকার রয়েছে। আমার কোনো কোনো ক্ষেত্রে উল্টা দিক থেকে গাড়ি আসে, দেখেন সেই জায়গাগুলোতে আমি আমি দেখা যায় ক্যামেরা বসাতে পারি। যেমন ঢাকা চট্টগ্রাম রোডে আজীবনে আমি দেখেছি উল্টা দিক থেকে গাড়ি আসে। আজীবনে আমি দেখে যাচ্ছি যে ছোট ছোট ওই যে মাইক্রোবাস গুলো খোলা, ওই যে লোকাল যাত্রী টানছে। মানে এদেরকে তো বন্ধ করা যাচ্ছে না, আমি জানি না, পুলিশের চোখের সামনে তো চলছে। আমি যদি ক্যামেরা বসাতে পারি সেই সমস্ত জায়গায় স্ট্র্যাটেজিক পয়েন্টে, দেখা যাবে যে আমার দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যাবে। আমি যদি আস্তে আস্তে যদি আমি আরো এটা পরিসর বাড়াতে পারি, ডেফিনেটলি তা ভালো, এটা আমাদের করা যেতে পারে। এক। দুই হচ্ছে যে আমাদের কিন্তু সড়কের দেখা যাচ্ছে চালকরা অনেক ক্লান্ত হয়ে যায়, তাই না, ঘুমিয়ে পড়ে, ঘুম ঘুম ভাব আসে। দেখেন, আমরা কিন্তু এখনো চালকের কর্মঘন্টা ঠিক করতে পারি নাই, তাই চালকরা কত ঘন্টা চালাচ্ছে এটা কিন্তু আমাদের মেজার করা প্রয়োজন রয়েছে। পাশাপাশি স্পিড গভর্নর একটা সিল আছে প্রত্যেকটা গাড়িতে, কিন্তু স্পিড গভর্নর সিল থাকার কথা, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চালক বা মালিক তারা ওই স্পিড গভর্নর সিলের কানেকশনটা কেটে রাখে। ফলে দেখা যায় তারা ইচ্ছা মতো গতি তুলতে পারে। বাট স্পিড গভর্নর সিল যদি থাকতো এবং একটা নির্দিষ্ট স্পিড সেট করে গেলে ওই ওই চালকের পক্ষে কখনোই সম্ভব ছিল না যে গতি বাড়ানো।
পাশাপাশি অনেক গাড়ি, অনেক কোম্পানি এখন দেখা যাচ্ছে তারা ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম ভিটিএস ইউজ করছে। এর ফলে দেখা যাচ্ছে আপনি মনিটর করতে পারবেন যে গাড়িটা কোথায় আছে, কোন জায়গায় আছে, এবং হচ্ছে যে স্পিডিং করছে কিনা। এই প্রযুক্তির সহায়তা আমাদের নিতে হবে অবশ্যই। এবং ফর দ্য লং রান আমি বলবো আমাদেরকে অবশ্যই এই সড়কের উপর থেকে চাপ কমাতেই হবে। আমাদেরকে রেল যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে, আমাদেরকে আমাদের ওয়াটারওয়েটা ভালো করতে হবে। আমরা যেটা করি, আমরা যদি কোনোভাবে ওয়াটারওয়ের বদলে যদি এটা ব্রিজ করতে পারি, দেখা যাচ্ছে ওয়াটারওয়েটাকে একবারে মেরে ফেললাম, অর্থাৎ মানে চাপ আমি আরো বাড়ালাম, বাট আমরা চাপটাকে শেয়ার করতে পারছি না, আমরা স্প্লিট করে দিতে পারছি না। আমি মনে করি আমাদের রেল নেটওয়ার্ককে বাড়াতে হবে, ওয়াটারওয়েকে বাড়াতে হবে, এবং রোডকে কানেক্ট করতে পারলে আমরা দেখা যাচ্ছে যে চাপ কমাতে পারবো। কারণ যে পরিমাণ চাপ পড়ে সড়কে, এটা ম্যানেজমেন্ট করাটাও ডিফিকাল্ট। স্যার একটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। এখানে যদি একটা জিনিস আপনাকে একটু অ্যাড করার চেষ্টা করি স্যার, আপনারা যেহেতু অ্যাক্সিডেন্টকে নিয়ে রিসার্চ করেন এবং বিশেষায়িত, এবং আমরা জানি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেকগুলো জায়গাতে এভাবে কন্ট্রিবিউট করছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে। আপনাদের স্যার এই জায়গাতে যে রিসার্চগুলো আছে সেগুলো কি সরকারের সঙ্গে বিনিময় হয় কিনা, এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যেমন আপনি বারবারই বলছিলেন যে আমাদের স্থলভাগ ঠিক একই সঙ্গে যদি আমরা আমাদের ট্রেনের কথা বলি এবং আমাদের নৌপথ, একটা ঈদে কতজন যাত্রী ঢাকা থেকে যাবেন এটার কিন্তু একটা ডেটা গভর্নমেন্টের কাছে থাকার কথা। ঠিক একইভাবে 3 পথে কিভাবে তাদেরকে অ্যালোকেট করা যায় সেটা যদি সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমরা টিকিটিং ব্যবস্থার মধ্যেও ভাগ করে দিতে পারি যে এবারে সড়কে কতজন যাবে, ট্রেনে কতজন যাবে, এবং ঠিক একইভাবে নৌপথে কতজন যাবে। এটা যদি আগে থেকেই ফিক্স করে ফেলি, তাহলে আমাদের সুশৃঙ্খলা যেমন আনা যায়, ঠিক একইভাবে কোনো কোনো জায়গাতে নিয়ন্ত্রণও কি করা যায় না? ধন্যবাদ। প্রথমে বলি যে আসলে আমরা কতটুকু দিয়েছি। দেখেন, ইতিমধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল, ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল এনআরএসসি তে 111টা সুপারিশ দেওয়া রয়েছে 7টা মেজর সেক্টরের উপর ভিত্তি করে। এইটা 2019-20 সালে কিন্তু দেওয়া রয়েছে, এবং এটার জন্য টাস্ক ফোর্স করা হয়েছে। বাট দেখা যাচ্ছে পরবর্তীতে কোভিড ইত্যাদির পরে টাস্ক ফোর্সের মিটিং আর হচ্ছে না। পরে দেখা যাচ্ছে বিভিন্ন সময় সরকার পরিবর্তনের পরে এই টাস্ক ফোর্সের মিটিং গুলো চলমান নাই। বাট ইতিমধ্যে কিন্তু করণীয় কি, সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কের শৃঙ্খলা আনার জন্য কি করণীয়, সেটার জন্য কিন্তু ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলের সুপারিশ দেওয়া রয়েছে। সেগুলোকে ধরে ধরে যদি বাস্তবায়ন করা যায়, ইনশাল্লাহ যে আমাদের দুর্ঘটনা এবং শৃঙ্খলা অনেকটুকুই আমরা ভালো করতে পারবো এই অবস্থায়। এবং যেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের রোড রেল নেটওয়ার্ক যে মাল্টিমোডাল সিস্টেমটাকে, এটাকে আমাদের এনশিওর করতে হবে। কারণ আদারওয়াইজ দেখা যাবে যে আমরা যদি এক মোডের উপরে চাপ দেই, এটা ডেফিনেটলি আমার মানে সামাল দেওয়াটা কষ্ট। হ্যাঁ, ডেটাটা আছে কিনা দেখেন, প্রতিনিয়ত প্রতি বছরই তো ঈদে যাচ্ছে। এখন আমাদের যেটা হচ্ছে যে আমাদের টিকেটিং সিস্টেমটা, রেলের টিকেটিং সিস্টেমটা শতভাগ এখন অনলাইনেই হচ্ছে। আগে যেটা টিকেটের একটা বিড়ম্বনা ছিল, রাত জেগে টিকিট কাটার জন্য অপেক্ষা করতে হতো, সেটা এখন আর নাই। এখন নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে যে, আমি বলবো নতুন না, এটা আগে থেকে ছিল, এখন প্রকট হয়েছে। সেটা হচ্ছে যে আপনার টিকিট কেটে মানুষ আর উঠতে পারছে না, এটাকে সমাধান করতে হবে। আদারওয়াইজ তাহলে টিকিটের প্রতি মানুষ আস্থা থাকবে না, মানুষ তো তাইলে বিনা টিকিটেই সবাই চলে যাবে স্টেশনে। এটাকে এনশিওর করতে হবে। যেখানে আফ্রিকার মতো দেশ, অনুন্নত দেশ, তারাও দেখা যাচ্ছে এক একটা রেল স্টেশন এক একটা বিমানবন্দরের মতো সিকিউর থাকে তাদের। আর সেই জায়গাতে আমরা দেখা যাচ্ছে আমরা আমাদের মূল রেল স্টেশন যেটা কমলাপুর, সেটা আমরা খুলে দিয়েছি সবার জন্য, ট্রেনের ছাদে উঠতে পারে। ডেফিনেটলি এখানে রেল কর্তৃপক্ষ একটা সুবিধা পায়। আমি অবশ্যই বলবো, তারা সুবিধা না পেলে তারা ডেফিনেট ছেড়ে দিত না। এটা রেল কর্তৃপক্ষকে জরিমানা করা এবং তাদেরকে জবাবদিহিতা করা প্রয়োজন, যে কেন একজন ব্যক্তি টিকিট কেটে উঠতে পারবে না সিটে, কেন ছাদে উঠবে, তাহলে দেখবেন যে কমে যাবে। আচ্ছা, আমার হচ্ছে যে টিকেটিং সিস্টেমটা শতভাগ অন্য জায়গাতে করাটা খুব ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট জানেন? এটা করা সম্ভব। আমাদের সড়কের বাসগুলো দেখেন, আমরা বারবার বলছি বাস রুট ফ্র্যাঞ্চাইজি করার জন্য, তাই না? যাতে কিনা আমার একটা রুটে আমরা একটা বা দুটো বড় কোম্পানিকে দেওয়া যায়। এখন তো হয়েছে 1000টা বাস, 1000টা কোম্পানি। টিকিট কাকে টিকেটিং সিস্টেমে আনবে? মানে কেউ আবার আমাদের লোকাল আছে, কেউ আছে হচ্ছে যে আপনার হয়তো বা টিকিট কেটে যায়, কেউ লোকালে যায়। এই সিস্টেমটা কখনোই আসলে আমাদের সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে না। আমাদেরকে অবশ্যই রুট ওয়াইজ বাস রুট ফ্র্যাঞ্চাইজি করতে হবে। আমরা বাস মনে রুট করছি যে ফ্র্যাঞ্চাইজি স্যার, যদি আপনাদের দেয়া যে প্রস্তাবনাগুলো আছে বা আজকের আলোচনায়ও যে বিষয়গুলো মোটা দাগে উঠে এসেছে, এগুলোরও যদি একটা জিষ্ট অংশ সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, ঠিক একই সঙ্গে আমরা যারা যাত্রী হিসেবে আছি, পুরো সামগ্রিক এই ইকোসিস্টেমে যারা ইনভলভ আছে, তারা যদি আসলে কিছুটা মেনে চলি, দিন শেষে কিন্তু আমাদের সবারই ভালো থাকার সুযোগ আছে। আসলে তো আমরা সবাই মিলে চাই যে ঈদ যাত্রাটা আনন্দময় হোক, পরিবারের কাছে
আমরা যাতে নিরাপদে ফিরে যেতে পারি। স্যার, আমরা আমাদের যারা দেখছেন তাদের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার পক্ষ থেকে, খুব সংক্ষেপে? হ্যাঁ জি, যেটা হচ্ছে এখন তো ঈদের ছুটি শেষ হচ্ছে, রাস্তাটা তুলনামূলক ফাঁকা, এই সময় ওভার স্পিডিং করে। এই জায়গাতে যাত্রী যারা আছেন তারা যদি একটু চালককে স্পিডিং এর ব্যাপারে সচেতন করেন, পাশাপাশি পুলিশের যদি মনিটরিংটা থাকে, যে বিশেষ করে যে সমস্ত রাস্তায় আমার কোনো ডিভাইডার নাই সেই সমস্ত রাস্তাগুলোতে যদি ওভার স্পিডিংটা কন্ট্রোল করা যায়, অনেক দুর্ঘটনা কমানো যাবে। এবং মোটরসাইকেল যারা চালাবেন, মোটরসাইকেল নিয়ে অনেকেই দূর দূরান্ত থেকে ঢাকায় ফিরছেন এখন, আমি মানে অন্তত দুইজনের বেশি যাতে কেউ না নেয়, এবং ভালো যাতে গ্যাজেট, হেলমেট, নি গার্ড, সেফটি গার্ড যাতে থাকে, এটা যাতে এনশিওর করা যায়, অন্তত পক্ষে কিছু দুর্ঘটনা এই ঈদে 2-3 দিনে কমানো সম্ভব বলে আমি মনে করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। অনেক প্রশ্ন ছিল আসলে, কোনো না কোনোভাবে আবারও আমরা আপনার সাথে কানেক্টেড থাকবো এবং তারপরে তার উত্তর খোঁজার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি আরও একবার, ঈদের শুভেচ্ছা। ইস্যুয়েট। দর্শক, ঈদ যেমন আনন্দ, ঈদ সেই কারো কারো জন্য ব্যথা নিয়ে আসে প্রতি বছরই। আমরা চাই না ঈদের আনন্দ অন্যভাবে ব্যথায় রূপ নেক। আমরা প্রত্যেকেই সচেতন থাকি এবং এগিয়ে আসি, তবেই আমরা যেভাবে ঈদের আনন্দ উপভোগ করতে চাই সেটি কিন্তু করা সম্ভব হবে। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়েও আবারও হ্যাপিনিং পয়েন্ট ফিরবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।